তরুলতাও জীবন ধারণ করে, পশু পক্ষীও জীবন ধারণ করে, কিন্তু সেই প্রকৃতরূপে জীবন ধারণ করে যে মননের দ্বারা জীবিত থাকে। উদ্ধৃতিটি রবীন্দ্র রচনাবলী থেকে নেওয়া, রবীন্দ্র রচনাবলীর 4th খণ্ডে আছে। তো এ প্রসঙ্গে বলা যায় যে মননের দ্বারা যারা জীবন ধারণ করেন তাদের জীবনই কিন্তু যথার্থ মনুষ্যত্বের জীবন। মনন ক্রিয়ার জন্যেই যথার্থ মানুষের সাথে অপর সকল জীবের পার্থক্য। যে মানুষের মধ্যে মননশীলতা অনুপস্থিত, সে মানুষের সাথে অপর সকল জীবের সাথে পার্থক্য খুব সামান্যই। মননশীল মানুষ মননের দ্বারা নিজেকে বা নিজের মনকে, নিজের জীবন ধারাকে ঐক্যের মধ্যে স্থাপন করেন এবং চারিদিকের সকল বিচ্ছিন্ন বিক্ষিপ্ত এই জীবনধারা স্রোতে ভেসে যান না। তিনি বহির্জগতের সকল অনৈক্য ও তুচ্ছতাকে উপেক্ষা করে নিজেকে গড়ে তোলেন। তিনি তার মননের মধ্যেই এই শক্তিটাকে লাভ করেন। তিনি বহির্জগতের গড্ডালিকা স্রোতে ভেসে কিন্তু চলেন না, প্রতিহত করেন মননের দ্বারা একটি স্থিরীকৃত যথার্থ জীবন প্রবাহ গড়ে তোলেন। যারা এইভাবে নিজস্ব মননের সাহায্যে তার জীবনকে ধারণ করেন, তাদের মনে আমাদের মতো সাধারণ মানুষের থেকে একটু ভিন্ন ধরনের একটা চেতনা কাজ করে। এই চেতনাকেই রবীন্দ্রনাথ বলেছেন দ্বিতীয় চেতনা। সাধারণ মানুষের চেতনা হলো নিজেকে, তার সম্পূর্ণ তার নিজেকেই নিয়ে, তার আমিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার চেতনা। নিজের স্বার্থ, নিজের সুখ সুবিধা, আরাম, তার বাধা ধরা অভ্যাসের মধ্যে তা ঘোরাফেরা করে। নিজের দুঃখ বেদনা ও সুখ সুবিধা, আরাম বা বাধা ধরা অভ্যাসের মধ্যেই তা ঘটছে। নিজের দুঃখ বেদনা ও কষ্টকে তারা সবচেয়ে বড় করে কিন্তু দেখে না। অবশ্য তারা অপরের কথা যে একেবারেই ভাবে না তা কিন্তু নয়। কখনো কখনো হয়তো তারা অপরের বেদনার একটা আভাস অনুভব করেন, কিন্তু তা তাদের মনন জীবনবোধের মধ্যে কিন্তু স্থাপিত হয় না। মেঘের বুকে যখন ক্ষণিক একটা বিদ্যুৎ চমকের মতো ঝলক দিয়ে সেটা আবার মিলিয়ে যায়, আবার কখনো তা পোশাকি বা অপর কোনো উদ্দেশ্যে প্রণোদিত হতে পারে। সমাজের সকল যুগে অতি অল্প সংখ্যক লোক থাকেন যাদের দেখা যায় অন্যের মননের দ্বারাই তারা নিজেদের জীবন গড়ে তোলেন বা অন্যের ভালোর হিতার্থে নিজেদের জীবনটাকে তারা গড়ে তোলেন। এরকম মননই তাদের স্বভাবে হয়ে দাঁড়ায়। স্বতঃস্ফূর্তভাবেই তাদের ভেতরে এরকম একটা মননের উদয় হয়। তারা তা না ভেবে কিন্তু পারেন না। তারা সাময়িক ভাবাবেগে উদ্দীপিত হয়েও কিন্তু কাজ করেন না। সাধারণ মানুষের সাথে এখানেই তাদের পার্থক্য। এরকম মননেন হি জীবতি এর স্বভাবের ঈশ্বরচন্দ্র এবং সিগমুন্ড ফ্রয়েডের মধ্যে একটা নিবিড় মিল আছে। ব্যক্তি ফ্রয়েডের আলোচনায় এই তুলনীয় বিদ্যাসাগরের উল্লেখ বাংলা ভাষায় লেখা তার প্রবন্ধে বাঙালি পাঠকদের কাছে ব্যক্তি ফ্রয়েডের ভাবমূর্তি কিন্তু সহজেই ধরা পড়বে। বিদেশি হলেও তাকে আর
বিদেশীয় বলে মনে হবে না। স্বদেশীয় ভাবরসে জারিত হয়ে তাকে খুব কাছের মানুষ, পরিচিত মানুষ বলে মনে হবে। তাকে বোঝার জন্য কোনো বিজ্ঞান শাখার তথ্যসমূহ এবং তার তাত্ত্বিক দিকগুলি বোঝার প্রয়োজনও হবে না। ফ্রয়েড তার কীর্তিকে ছাড়িয়ে এক মহৎ ব্যক্তিরূপে পৃথিবীর মানুষের কাছে প্রতিভাত হয়েছিলেন সত্য সন্ধানী, স্পষ্ট বক্তা, এক হৃদয়বান মানুষ রূপে। যেমন প্রতিভাত হয়েছিলেন বিদ্যাসাগর তার সমাজ সংস্কার ও বাংলা ভাষার নবজন্মদানের কীর্তিকে অতিক্রম করে এক ঋজু চরিত্রের হৃদয়বান মানুষ রূপে। ফ্রয়েড ও বিদ্যাসাগরের ব্যক্তিত্বে আমরা এই দুজন ব্যক্তির মধ্যে প্রসারিত হৃদয়বত্তার উপস্থিতির একটা অসাধারণ মিল পাই। তারা তাদের কীর্তির ক্ষেত্রে যেমন প্রতিভাবান ছিলেন, কিন্তু প্রতিভা ও হৃদয়বত্তা অনিবার্যভাবে কিন্তু সমগামী নয়। প্রতিভা হঠাৎ মেঘের বুকে একটা বিদ্যুৎ ঝলকানির মতো আলোকিত করে চোখ ধাঁধিয়ে দেয়, আবার সেটা আমাদেরকে বিমোহিতও করে। ফ্রয়েড এমন একটি মনোবিজ্ঞান শাখার উদ্ভাবক ছিলেন যার দ্বারা তিনি পশ্চিমের বিজ্ঞান ধারাকে বিশেষ অবদানে ভূষিত করেছিলেন এবং পশ্চিমের মানুষের কাছে নতুন একটা মননের রাস্তা তিনি খুলে দিয়েছিলেন। কিন্তু এই উদ্ভাবনের পিছনে তার হৃদয়বত্তাটাই কিন্তু সব ছিল। তার হৃদয়ে ছিল মানসিক অসুস্থ মানুষের মর্ম বেদনার একটা অনুরণন, সংসার জীবনে সাধারণ দৈনন্দিন সুখ দুঃখের সমস্যাগুলির হাত থেকে রক্ষা পাওয়ার পন্থা নিরূপণের উপায়, এগুলি সর্বক্ষণ তার তাগিদ জুগিয়েছে। মনের এই তাগিদই সর্বক্ষণের জন্য তার চরিত্রে একটা বল দিয়েছে, তাকে ঋজু ও অকপট করে তুলেছে। প্রসঙ্গে তার এক স্নেহভাজন ছাত্র হান্স স্যাক্স, তার লেখা ফ্রয়েড, ক্লোন, মাস্টার অ্যান্ড ফ্রেন্ড, এই গ্রন্থটার বাংলা অনুবাদে ফ্রয়েড শিক্ষক ও বন্ধু থেকে অংশবিশেষ উদ্ধৃত করা যেতে পারে। সেখানে বলা হচ্ছে, এসবের মূলে ছিল ফ্রয়েডের নিজেকে জাহির করার প্রতি বিতৃষ্ণা। নাটুকেপনা তার স্বভাবে বিন্দুমাত্রও ছিল না। তার এই প্রকৃতি দুভাবেই কাজ করত। কোনরূপ অকারণ লজ্জার প্রকাশ যেমন তার মধ্যে ছিল না, তেমনি তার আধ্যাত্মিক স্তর যতটা উঁচু ছিল তার থেকে কিছুমাত্র ছোট করে দেখানোর কোনো প্রবৃত্তিও তার ছিল না। আনকোট। এদিক থেকে কিন্তু বিদ্যাসাগর এবং ফ্রয়েড একই রাস্তায় হেঁটেছেন। এক অর্থে দুজনেই ছিলেন নাস্তিক, প্রাতিষ্ঠানিক অর্থহীন ঈশ্বর পূজার আচার অনুষ্ঠানে বিশ্বাসী ছিলেন না। অদৃশ্য ও উপলব্ধ ঈশ্বরের বিশ্বাস অপেক্ষা তারা আত্মবিশ্বাসে কিন্তু অধিকতর বিশ্বাসী ছিলেন। দুজনেরই একটা কর্মজীবনের কেন্দ্র, সেটা ছিল মানুষকে ঘিরে। আর এই একদিক থেকে বিচার করলে দেখা যায় যে দুজনেই কিন্তু ছিলেন মানব প্রেমে একেবারে বলা যায় উদ্বুদ্ধ। অন্যের জন্য নিজের সমস্ত স্বার্থকে বিসর্জন দিয়ে সত্যের প্রকাশে একেবারে নিজের দৃঢ়তা বজায় রাখা ছিল তাদের স্বতঃস্ফূর্ত স্বভাব ধর্ম। অন্যের দুঃখে তাদের প্রাণ একেবারে বিগলিত। নিজেদের মনন কর্মে দৃঢ় আত্মবিশ্বাস এবং
নিরাসক্ত কর্মসাধনা, এই তো আধ্যাত্মিকতার প্রধান লক্ষণ। দুজনেই নিজেদের সত্য সন্ধানের আঘাতে নিজেদের এই কুসংস্কারাচ্ছন্ন জাতিকে জাগিয়ে তুলেছিলেন। অপরের দুঃখ যন্ত্রণাকে নিজেদের অন্তরে অনুভব করার ক্ষমতায় দুজনেই ছিলেন পরস্পরের তুলনীয়। ওই অনুবাদিত গ্রন্থের একটা অধ্যায়ের শিরোনাম হিসাবে একটা রবীন্দ্রনাথের উক্তি ব্যবহার করা যায়, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ। ফ্রয়েড এবং বিদ্যাসাগর দুজনকেই জীবনের শুরুতেই অসাধারণ সামাজিক বিরুদ্ধ শক্তির সঙ্গে সংগ্রাম করতে হয়েছিল। বিদ্যাসাগরকে লড়তে হয়েছিল তীব্র দারিদ্র্যের সাথে এবং পরবর্তীকালে সামাজিক ও ধর্মীয় গোঁড়ামি এবং অন্ধ কুসংস্কারের সাথে। ফ্রয়েডকে মোকাবিলা করতে হয়েছিল জাতি বিদ্বেষজনিত একটা বিদ্বেষের সাথে। এই বিদ্বেষ রোষ তাকে সারা জীবনই ভোগ করতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তাদের সাধারণ মননশীলতা তাদের সংগ্রামের পথে চলতে গিয়ে জুগিয়েছিল একটা চরিত্র বল এবং আত্মবিশ্বাস।